আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছে সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই নগণ্য। ১১৬ উপজেলার মধ্যে ৪৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বর্জনের রাজনীতি বিএনপিকে মুসলিম লীগে পরিণত করবে মন্তব্য মোহাম্মদ নাসিমের। গণতন্ত্র বিপন্নকারীদের বিরুদ্ধে লড়াই হবে, তবে দিন তারিখ দিয়ে নয়, বললেন শামসুজ্জামান দুদু। ডাকসুতে পুনর্নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি সংগঠনের অবস্থান কর্মসূচি, তবে ক্লাস পরীক্ষা হচ্ছে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দ্বিতীয় ধাপে দেশের ১১৬ উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া শেষ হয়েছে। চলছে গণনা। নিরুত্তাপ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বিরোধী রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ ভোট বর্জন করায় অনেকটা একতরফা হয়েছে এই নির্বাচন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ প্রার্থী। চট্টগ্রামের ৭ উপজেলার মধ্যে ভোট নেওয়া হয় ৫টিতে, তবে কেন্দ্রগুলো ছিল অনেকটাই ফাঁকা। অলস সময় কাটান নির্বাচন সংশ্লিষ্টরা। কম মানুষ, আরো এক্সপেক্ট করছি বেশি, বাট কম ছিল। সমস্যা নেই, ভোট দিছি ভালোই, নিজেরটা নিজে দিছি। ভোটের পরিবেশ ভালো আছে, ভোট সুষ্ঠুভাবে দিছি, কোনো জামিও নেই। যার ভোট সেই দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না এবং বাইরে থেকেও কোনো অসুবিধা আমরা দেখি নাই চোখে। ভোটার উপস্থিতি কম থাকলেও কড়া নিরাপত্তায় রংপুরের ৬ উপজেলায় ভোট নেওয়া শেষ হয়েছে। এসব উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭২ প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী। সিলেটের ১২ উপজেলায় সকাল ৮টায় ভোট শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। ১২ উপজেলায় ভোট কেন্দ্র ৮১৬টি। যে কয়টি সেন্টার দেখেছি কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা হয় নাই। যারা প্রেসিডিয়াম অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রেসিডিয়াম অফিসার আছেন, তাদের সাথে কথা বললাম, তা বলছি যে কোনো ধরনের অসুবিধা নাই, কেউ কোনো ধরনের চেষ্টাও করে নাই জাল ভোট দেওয়ার। এদিকে মৌলভীবাজারের ৭ উপজেলায়ও ভোটার উপস্থিতি ছিল কম। ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ৪০২টি কেন্দ্রের কোথাও দীর্ঘ লাইন দেখা যায়নি। ভোটারদের কেন্দ্রে নিতে ভোজের আয়োজন করেন কোনো কোনো প্রার্থী। পাবনার ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ এ নির্বাচনে ভোটারদের আগ্রহ দেখা যায়নি। দিনাজপুরের ১৩ উপজেলার ১২টিতে ভোট নেওয়া হয়। সদরে ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হবে ৩১ মার্চ। পার্বতীপুর, ঘোড়াঘাট ও হাকিমপুরে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় এ পদে নির্বাচন হয়নি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন ইউসুফকে আটক করে পুলিশ। এছাড়া বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয় ৫ জনকে। পার্বত্য জেলার রাঙ্গামাটির ১০ উপজেলার ২০৮টি কেন্দ্রে বিক্ষিপ্তভাবে ভোট দেন ভোটাররা। অনিয়মের অভিযোগে দুপুরেই ভোট বর্জনের ঘোষণা দেন বাঘাইছড়ি ও কাউখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা। খাগড়াছড়ির ১৭৫ কেন্দ্রের মধ্যে ১৫৭ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে দীঘিনালায় জেএসএস সমর্থিত চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেন। ভোট হয়নি নওগাঁ, পাবনা ও ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া এবং চট্টগ্রামের রাউজান ও মিরসরায়ে। এসব উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হয়নি আরও ১৬ উপজেলায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিদ্বন্দ্বিতাহীন ও একতরফা উপজেলা নির্বাচন গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার দেশের বিভিন্ন জায়গায় একযোগে হওয়া ১১৬টি উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। নির্বাচন কমিশনার জানান, নির্বাচন একতরফা হওয়ার কারণে ভোট কেন্দ্রে যাননি ভোটাররা। যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, সেটা কিভাবে নির্বাচন হয় তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন কখন কিভাবে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি কমিশনের কাছে দেয়া হলে ভোটার উপস্থিতি নিয়ে হাহুতাশ করতে হবে না বলে দাবি করেন মাহবুব তালুকদার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক।
বর্জনের রাজনীতি করে বিএনপি অচিরেই মুসলিম লীগে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। নাসিম বলেন, আওয়ামী লীগ চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক। ৮ সংসদ সদস্য অধিবেশনে যোগ দিলে ৮০ জনের ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন নাসিম। 15 আগস্ট থেকে মিলাদ পর্যন্ত করতে দেয়নি বিএনপি সরকার। মন্তব্য করে নাসিম বলেন, ক্ষমতায় থেকেই বারবার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জন্মদিন পালন করার ঘোষণাও দেন তিনি। বর্জন রাজনীতি কত করবেন? নির্বাচন বর্জন করবেন, সংসদ নির্বাচন বর্জন করবেন, উপজেলা বর্জন করবেন, সংসদও বর্জন করবেন। এই বর্জন করতে করতে এমন অবস্থা তো হয়ে গেছে, জনগণ ইনশাআল্লাহ একদিন চূড়ান্তভাবে বর্জন করবে, আপনাদেরকে রাজনীতি বর্জন করবে মনে রাখবেন। বিএনপি বন্ধুদের বলতে চাই, এইভাবে রাজনীতি যদি বর্জন করতে থাকেন, একদিন দেখবেন মুসলিম লীগের মতো আপনাদের অবস্থা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে বাংলাদেশ থেকে। মুসলিম লীগ যেমন বিলীন হয়ে গেছে, বিএনপিও বিলীন হয়ে যাবে এই ভুল রাজনীতির কারণে। মানুষের ভোটাধিকার হরণকারী ও মৌলিক অধিকার বিপন্নকারীদের বিরুদ্ধে একটা লড়াই হবে, তবে দিন তারিখ দিয়ে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং গ্যাসের অযৌক্তিক দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে, ভোট বলে কিছু নেই। এই গোলামের জিঞ্জির ভেঙে ফেলার অর্থ হচ্ছে স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংসদ নির্বাচন আর ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির যে কলাকৌশল দেখানো হয়েছে, উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আর আগ্রহ নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের যে প্রক্রিয়া ছিল, দেশে তা শেষ করে ফেলা হয়েছে। এই ফ্যাসিবাদী শাসন দূর করতে বেগম জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলাল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভায়। একই সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক ও সমবেদনা জানানো হয়। এছাড়া অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে মৎস্য ও মৎস্যপণ্য আইন 2019-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে, এখন থেকে মৎস্য খামারিদের স্থানীয় কর্তৃপক্ষের কাছে খামার রেজিস্ট্রেশন করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন 2019 এবং বাংলাদেশ বাতিঘর আইন 2019-এর খসড়া অনুমোদন দিয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার বৈঠকে ধন্যবাদ দেওয়া হয়। অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় 17 এপ্রিল গ্যাটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকাল 11:30টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক দিলজার হোসেন অভিযোগ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। বেগম খালেদা জিয়া ছাড়া আদালতে অন্য আসামিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, আদালত বারবার বলার পরও তদন্তকারী কর্মকর্তা মামলার সার্টিফাইড কপি আদালতে জমা না দেয় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়নি। তার অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করতে পারেনি। এসব বিবেচনা করে আগামী 17 এপ্রিল গ্যাটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। আজকের যে কাস্টডি পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ, সেখানে লিখে দিয়েছে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে তাকে আদালতে হাজির করা গেল না। আইনের বিধান হলো, সকল আসামি উপস্থিত না হলে এই মামলার অভিযোগ গঠন শুনানি গ্রহণ করার আইনগত সুযোগ নাই এবং বিজ্ঞ আদালত আমাদের সেই কথাকে, সেই সাবমিশনকে গ্রহণ করেছেন। আর ম্যাডাম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, সেই জন্য কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে পারে না। ডাক্তার বলেছে অসুস্থতাজনিত কারণে তাকে হাজির করা গেল না। ডাকসুতে পুনর্নির্বাচন, উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে 11 মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি সংগঠন। শনিবার সংবাদ সম্মেলনে এক কর্মসূচির সাথে একাত্মতা জানালেও আজ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেননি ডাকসুর নতুন ভিপি নুরুল হক নূর। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে মিছিল সহ ভিসির কার্যালয়ের সামনে যান আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা
উপাচার্যের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে সেখানেই বসে পড়েন। এর আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী রাশেদ খান 11 মার্চের বিতর্কিত ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবি জানান। অন্যদিকে স্বতন্ত্র ছাত্র জোটের ভিপি প্রার্থী অরুণী সেমন্তী খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসির কার্যালয়ে অবস্থান করবেন তারা। তবে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষার কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। ট্রাফিক সপ্তাহ বা সচেতনতা মাস কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। মামলা বা জরিমানায়ও দমছে না আইন ভঙ্গকারীরা। জায়গা নির্দিষ্ট করে দেওয়ার পরও যত্রতত্র চলছে যাত্রী ওঠানামা। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো ট্রাফিক সপ্তাহ বা শৃঙ্খলা সপ্তাহের আনুষ্ঠানিকতায় সড়কে শৃঙ্খলা আনা অসম্ভব। আর ট্রাফিক পুলিশ চায় এজন্য জরিমানা বাড়ানোর পাশাপাশি আরও কঠোর আইন। সড়কে শৃঙ্খলা ফেরাতে চলছে অভিযান, করা হচ্ছে জরিমানা আর মামলা, তারপরও সচেতন নয় চালকরা। রাজধানীর কারণবাজার মোড়ে সকাল থেকে চলে পুলিশের অভিযানে ধরা পড়ছে বেশিরভাগ মোটরসাইকেল। না আসলে এগুলো খেয়াল করতে পারিনি, যার কারণে আমরা ঢুকে গেছি। নেক্সট টাইম ভুল হবে না। আজকে ধরছে, এতদিন যাবত তো ধরে নাই। আমি তো 3 বছর যাবত এই দিক দিয়ে যাচ্ছি। ওই আমি যেভাবে আসার কথা সেভাবে না, উল্টা দিকে আসি। এই দিক দিয়ে মোড় নিতে গেছি, সেটা ভুল হয়েছে। আমি সামনের দিকে সচেতন হয়ে চলার চেষ্টা করব। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। এখন যদি উনি আমাকে যাই শাস্তিতে, আমি রেডি। আমাদেরই সচেতন হতে হবে। এখন ভুল করে ফেলছি আমি আর কি। এটা বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের পকেট ভরতেই পালন করা হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ। আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে এই 7 দিন আইন মানতে হবে, তাহলে কি 7 দিনের পরে আর আইন মানার দরকার নাই? এই 7 দিন আমার ভাঙাচোরা গাড়ি লুকায় রাখলেই চলবে, ফিটনেস ছাড়া গাড়ি লুকায় রাখলেই চলবে এবং 7 দিন পরে আবার রাস্তায় নামানো যাবে? নাকি এই 7 দিন ধমক দেওয়ার পরে 7 দিনের পরে রেট বেড়ে যাবে? আন্ডারহ্যান্ড রেট বাড়ানোর জন্য কি মাঝে মাঝে ট্রাফিক সপ্তাহ করা হয় কিনা? পুলিশ কর্মকর্তাদের কণ্ঠে আক্ষেপের সুর। জরিমানা কম হওয়ার কারণে এই জিনিসটা তারা অতটা আমলে নেয় না। এই উল্টা রাস্তা আসার কারণে তার যে জরিমানা হবে, এই জরিমানা সে দিয়ে একটু পরে এই কাজটা সে আবার করবে। ঠিক আছে, এই জরিমানার পরিমাণ যদি বৃদ্ধি করা হয় বা এই আইনটাকে যদি সংশোধন করা হয়, হয়তোবা তাদের মানে সচেতনতাটা বাড়তে পারে। যাদের জন্য রাস্তা নিরাপদ রাখার চেষ্টা, তাদের আন্তরিকতার অভাবেই ভেস্তে যাচ্ছে সব উদ্যোগ। আইন যারা তৈরি করে ওনারাই দেখা যাচ্ছে আইনটা মানে না। শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে প্রথমেই পুলিশকে আগে তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই ফুটপাতকে ক্লিয়ার করতে হবে, মানুষের যাতায়াতের জন্য পুলিশকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। তারপরে সর্বোপরি আমাদের সাধারণ জনগণকেও সজাগ হতে হবে। পুলিশের ট্রাফিক সপ্তাহে কিছুটা তৎপরতা দেখা গেলেও পরে আবারও সেই অবস্থা সড়কের। বছর বছর ঘটা করে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করা হলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা, উল্টো বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা বা মামলা করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, দরকার সম্মিলিত উদ্যোগ। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বমানের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও সারদা পুলিশ একাডেমিতে রয়েছে আবাসন, চিকিৎসা ও মাঠের সমস্যা। প্রতিষ্ঠা লগ্নে মাত্র 500 প্রশিক্ষণার্থীর জন্য যে ব্যবস্থা ছিল এখনো তাই রয়েছে। ফলে একসঙ্গে 2-3 হাজার জনকে প্রশিক্ষণ দিতে বেশ সংকটে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান। রাজশাহী থেকে জসিমউদ্দিনের ক্যামেরায় পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্ট। রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সারদায় পদ্মা নদীর কোল ঘেঁষে 1992 সালে প্রতিষ্ঠা হয় দেশের একমাত্র পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি। জঙ্গি দমন, তথ্য প্রযুক্তি সহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণার্থীদের। নিজস্ব যেটা ছিল তার সাথে সংস্কার করে আমরা জাতিসংঘের উপযোগী এবং জাতিসংঘ কর্তৃক প্রদত্ত যে প্রভিশন সেটা সামনে রেখে আমরা এখন রায়ট কন্ট্রোল শিক্ষা দিচ্ছি। 500 লোকের বেশি একই সময় মাঠে যে শারীরিক প্রশিক্ষণ সেটা দেয়া খুবই দুরূহ হয়ে পড়তেছে। তো আমরা আশা করি আগামীতে আমরা আরো 100 একর জায়গা জন্য সদাশয় সরকারের নিকট আহ্বান জানিয়েছি, আবেদন জানিয়েছি। দেশের পুলিশ তৈরির প্রধান প্রতিষ্ঠান হওয়ার পরেও এখানে রয়েছে প্রশিক্ষণার্থীদের আবাসন, চিকিৎসা, ক্লাসরুম ও প্রশিক্ষণ মাঠের সমস্যা। আমাদের যদি একটা বড় মাঠ যদি পাওয়া যায় তাহলে তাদের প্রশিক্ষণ কাজে একটু সুবিধা হয়। প্রশিক্ষণে যারা অসুস্থ থাকে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না। কোনো জরুরি প্রয়োজনে কোনো
জরুরি রোগী হলে তাদেরকে আমাদেরকে রাজশাহীতে প্রেরণ করা হয়। এখানে একজন অর্থোপেডিক ডাক্তার থাকলে হয়তো বা চিকিৎসাটা আমার জন্য আরো ভালো হতো। নানা সমস্যার মধ্যেও নিজেদের যোগ্য করে গড়ে তোলার কথা জানান শিক্ষানবিশরা। ঘুম থেকে ওঠার অভ্যাস থেকে শুরু করে কিভাবে প্যারেডে আমাদের একটা ডিসিপ্লিন লাইফ লিড করা কিভাবে করতে হয় সেটা শেখানো হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে উপযুক্ত প্রশিক্ষণ শেষ করে ফিরব। ট্রেনিং এর পরিবেশ সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। সমস্যা সমাধানের মাধ্যমে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটিকে আরো আধুনিক করার দাবি ভুক্তভোগীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। খাদ্যমন্ত্রীর জামাতা ডাক্তার রাজনের ময়না তদন্ত সম্পন্ন, এখনো জানা যায়নি মৃত্যুর কারণ। স্ত্রী কৃষ্ণা মজুমদারকে গ্রেপ্তারের দাবি সহকর্মীদের। নিউজিল্যান্ডের মসজিদে গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। চিকিৎসক রাজন কর্মকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও রহস্যজনক এই মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। সকাল 11টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, পরীক্ষার জন্য মরদেহের হার্ট ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাজন কর্মকার খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের জামাতা। রোববার ভোর 4টার দিকে রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। এদিকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে রাজনের স্ত্রী ডাক্তার কৃষ্ণা মজুমদারকে চাকরি থেকে বহিষ্কার এবং গ্রেফতারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের সহকর্মীরা। নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সকালে শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এই কর্মসূচি করে জেলা উলামা পরিষদ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। এদিকে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলাপাড়া উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি। সকালে কলাপাড়া পৌর শহরের বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তারা বন্দুকধারী অস্ট্রেলীয় নাগরিকের ফাঁসির দাবি করেন। এছাড়া ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় 50 জন নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সব ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে শহরের মোরাইলে বাপিস্ট চার্চে এক মতবিনিময় সভায় র্যাব 14 এর পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। মেহেরপুরের গাংদীতে গুলিতে নিহত হয়েছেন একজন। মাদক কারবারিদের দুপক্ষের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে রবিবার রাতে ঘটনা হয়। নিহতের নাম বুদু আলী। ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। বুদু আলীর নামে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাংনী থানা ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময়ে নিহত হয়েছে বুদু। ভিত্তিপ্রস্তর স্থাপনের 5 মাসেও আন্তর্জাতিক মানের বন্দর নির্মাণের কোনো কার্যক্রম নেই পাবনার নগরবাড়ি নৌবন্দরে। জেলার আর্থ সামাজিক উন্নয়নে দ্রুত এই বন্দরের নির্মাণ কাজ শেষ করার দাবি ব্যবসায়ীদের। 3 বছর অপেক্ষার কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, জমি অধিগ্রহণ সহ প্রাথমিক কাজ চলছে। পাবনা থেকে আখিনুর ইসলাম রেমেনের রিপোর্ট। একসময় ঢাকা থেকে উত্তরবঙ্গে যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার ছিল পাবনার নগরবাড়ি। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর পর ব্যস্ততা কমে আসে এ ঘাটে। তবে আসার কথা 2 দশক পর প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে নগরবাড়িতে। নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের নদীবন্দর। তবে এখনও নগরবাড়ি ঘাটে নেই জাহাজ ভেড়ার পল্টন, ডকইয়ার্ড, ক্রেন এবং রাসায়নিক সার সহ অন্যান্য পণ্য সামগ্রীর গুদাম। প্রতিদিন হাজার হাজার টন পণ্য নিয়ে অসংখ্য কার্গো জাহাজ ভিড়ছে নগরবাড়ি বন্দরে। শ্রমিকদের হাঁকডাকে মুখর বন্দর এলাকা। তবে পল্টন না থাকায় ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। কাঠের তক্তা দিয়ে যাতায়াত করার সময় অনেক সময় দেখা যায় আমরা পড়ে যাই। শ্রমিকদের মালামাল উঠাতে নামাতে অনেক সমস্যা হচ্ছে। এতে অনেক গুণের লোক মারাও যাচ্ছে। বছরে বছরে 1-2 লোক মারা যাচ্ছে। জাহাজ এখানে ওখানে ঠেকে যায়, তা মনে করেন অনেক খুবই সমস্যা, খুবই বিপদে পড়া লাগে এবং ট্রলার থেকে মাল কাইটে আনতে হয়। এতে বিশাল এক খরচ পড়ে।
জাহাজ থেকে আনলোড করা পণ্য নষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে। গত বছরের 5 অক্টোবর নগরবাড়ি নৌবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কোনো কার্যক্রম এখনো চোখে না পড়ায় হতাশ ব্যবসায়ীরা। মালামাল লোড আনলোডের খুব সুযোগ সুবিধা হবে আধুনিক উপায়ে এবং অল্পতম সময়ের মধ্যেই গাড়ি লোড আনলোড হয়ে যাবে। এখানে আমাদের লেবার কষ্ট কমে যাবে, অন্যান্য সুযোগ সুবিধারও সৃষ্টি হবে। দ্রুত বন্দরের কার্যক্রম শুরুর তাগিদ জনপ্রতিনিধিদেরও। ট্রেজিং করে এই নৌবন্দর সচল রাখার সর্বরকম প্রক্রিয়া চালু করতে হবে। বিআইডব্লিউটিএ জানিয়েছে 3 বছরের মধ্যে শেষ হবে নগরবাড়িতে একটি আধুনিক সুবিধা সম্বলিত নৌবন্দরের কাজ। ভূমি হুকুম দখলের বিষয় আছে, অ্যাকুইজিশনের বিষয় আছে, সেগুলো শুরু হয়েছে, অন্যান্য কাজগুলো শুরু হয়েছে। কাজটা অনেক বড়, কাজটা সুন্দর করে গুছালে যদি সম্পন্ন হয় তাহলে এই অঞ্চলটা অনেক অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন করবে। 513 কোটি 90 লাখ টাকা ব্যয়ে 35 একর জমিতে গড়ে তোলা হবে এই নৌবন্দর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় বাধা দানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বতন্ত্র প্রার্থী ফারাগুজ্জামান জন। শহরের থানা মোড়ে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের এই প্রার্থী নৌকা প্রতীক সমর্থকদের বিরুদ্ধে পোস্টার ছেঁড়া, প্রচারে বাধা, মাইক ছিনিয়ে না, নির্বাচনী অফিস ভাঙচুর, কর্মীদের মারধর সহ নানা অভিযোগ করেন। এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা এস.এম. জামাল আহমেদ বলেন, বেশ কিছু এলাকায় ঘটনার সত্যতা পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে। ডিন সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিলের নির্বাচনের তফসিল ঘোষণা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করে জাকসু নির্বাচনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত শিক্ষক সমাজ। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের কার্যালয়ের সামনে এই প্রতীকী কর্মসূচি পালন হয়। আন্দোলনরত অর্ধশতাধিক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। কর্মকর্তা নিয়োগ ও তফসিল ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের শিক্ষকরা। বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এ দায়িত্ব শুধু পুলিশের নয়, দায়িত্ব গোটা সমাজ ও জাতির। সকালে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে একেএম কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। পরে ডিআইজি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে একই বিষয়ে মতবিনিময় করেন। ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। সকালে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ডাক্তার মির্জা মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিস রহমান খান সহ গণ্যমান্যরা। নড়াইলে স্কুল ছাত্রী সহ ৩ জনকে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সিংহা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে দুপুরে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সিংহা বাজারে মানববন্ধন করে। এতে শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশ নেন। মশার উপদ্রব থেকে বাঁচতে খুলনায় মানববন্ধন করেছে নাগরিক সংগঠন উদ্যোগ। দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত মশার উপদ্রব ঠেকাতে সিটি কর্পোরেশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। শরীয়তপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা। সকালে শহরের সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে জেলায় কর্মরত ৩ শতাধিক ন্যাশনাল সার্ভিস কর্মী অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু জিয়াউল হক বলেন, পরীক্ষায় 4টা জিপিএ 5 পেয়ে লাভ নেই যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া না যায়। সকালে আফাজউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কলেজটির এইচএসসি পরীক্ষার্থী 2019 ব্যাচের বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পটুয়াখালীর কলাপাড়ার আলহাজ জালালউদ্দিন ডিগ্রি কলেজের 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনজ্ঞ মাঠ মহড়া দেখানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। দ্বিতীয় ধাপের নির্বাচনেও ভোটার উপস্থিতি খুবই নগণ্য। 116 উপজেলার মধ্যে 48 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বর্জনের রাজনীতি বিএনপিকে মুসলিম লীগে পরিণত করবে মন্তব্য মোহাম্মদ নাসিমের। গণতন্ত্র বিপন্নকারীদের বিরুদ্ধে লড়াই হবে, তবে দিন তারিখ দিয়ে নয় বললেন শামসুজ্জামান দুদু। ডাকসুতে পুনর্নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি সংগঠনের অবস্থান কর্মসূচি, তবে হয়েছে ক্লাস পরীক্ষা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।